আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা উইলিয়াম স্টলিংস এর ওয়্যারলেস অ্যান্ড মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্কস এই বইয়ের চ্যাপ্টার 2 ডিসকাস করব। এই চ্যাপ্টার 2 হলো ট্রান্সমিশন ফান্ডামেন্টালস। যেহেতু ওয়্যারলেস কমিউনিকেশন, সেহেতু আমরা জানি যে আমাদের একটা ট্রান্সমিটার থাকে, একটা রিসিভার থাকে। সো আমাদের এই ট্রান্সমিশনটা আমাদের জানাটা খুব জরুরি, এবং তার ফান্ডামেন্টালসগুলো আমরা জানবো। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা তার অ্যাডভান্সগুলো পড়ব। তো এই লেকচারটা একটু বড়, তো আমি দুটো ভাগে ভাগ করেছি। তো আমরা শুরুতে যদি একটু আউটলাইনটা দেখি, তো আমরা সিগন্যাল কনসেপ্ট নিয়ে কথা বলবো, তারপরে সিগন্যালের ডোমেইনগুলো নিয়ে কথা বলবো, ব্যান্ডউইথ নিয়ে কথা বলবো, এবং তার সাথে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টসগুলো কি সম্পর্ক তা নিয়ে কথা বলবো। দেন আমরা সম্পর্ক ব্যান্ডউইথের সাথে ডাটা রেটের কথা বলবো, এবং চ্যানেল ক্যাপাসিটি এবং চ্যানেল ক্যাপাসিটির ফর্মুলাগুলো নিয়ে কথা বলবো। দেন আমাদের জেনারেল যে কমিউনিকেশন সিস্টেম, তার ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলো কীরকম, কারা কারা ইউজ করে, কোন ফ্রিকোয়েন্সি, সেটা আলাপ করব। এবং অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট প্যারামিটার মাল্টিপ্লেক্সিং এবং তার অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং সর্বশেষে আমাদের কিছু প্যারামিটার আছে ওয়্যারলেস কমিউনিকেশন, এগুলো জানা খুব দরকার। যেমন ডিবি মানে ডেসিবল, ডেসিবল ওয়াট, ডেসিবল মিলিমিটার, ডেসিবল ইন মিলিওয়াট, অ্যান্ড সিগন্যাল টু নয়েজ রেশিও। এই এক্সপ্রেশনগুলো কেমন হবে, তো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকে যেই ভিডিওটা আমি করছি, এইটা আমি এতটুক পড়াবো। সো এতটুকটা আমরা বলতে পারি পার্ট 1, আর এতটুক হলো পার্ট 2। সো আজকে আমরা সিগন্যালের কনসেপ্ট এবং ব্যান্ডউইথ এইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো ওয়েলকাম টু মাই লেকচার। শুরুতে আমরা যদি বলি সিগন্যাল কনসেপ্ট, তাহলে সবার আগে একটা সিগন্যাল যদি আমরা এরকম একটা সিগন্যাল দেখতে এরকম দেখায় আমরা বুঝি, এবং মাথায় একটা জিনিস আসে যে এই সিগন্যালটা একটা সাইন ওয়েভ। এখন আমি যদি কোশ্চেন করি, এটা সাইন ওয়েভ না হয়ে এই সিগন্যালটা যদি আমি বলি যে সিগন্যালটা পিরিয়ডিক সিগন্যাল, আপনারা সবাই বলেন জি স্যার এটা পিরিয়ডিক সিগন্যাল। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি কেন, তো অনেকে হয়তো বা মাথা চুলকাবেন যে ভুলে গেছি বা কেন। তো এটা খুব সিম্পল, যে এটা সিগন্যালের কনসেপ্টটা কি। একটা সিগন্যালের কনসেপ্টটা এই যে একটা সিগন্যাল সে যাচ্ছে, এটা দিয়ে যদি দেখাই, এটা ফুল সাইকেল কমপ্লিশন হলো একটা সিগন্যালের পার্ট। এটা একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস, রাইট? এবং এই সিগন্যালটা যত সময় ধরে যাচ্ছে এই টাইমটাকে বলে টি, ছোট টি। আর এক একটা কমপ্লিট সাইকেল কমপ্লিশন টাইম যেটা, এটাকে আমরা বলি পিরিয়ড বা ক্যাপিটাল টি। তো এই ক্যাপিটাল টি যখন ইনফাইনাইট টাইমস রিপিট হবে একটা সিগনালে, যতক্ষণ ধরে সিগন্যালটা যাবে, সেটা যদি ইনফাইনাইট টাইম রিপিট হয়, সেই সিগন্যালটাকে আমরা বলি পিরিয়ডিক সিগন্যাল। তা এখন যদি এই সময় যদি একই রকম হয়, তাহলে আমরা কি হবে, দেখতে একই একই রকম হবে, ঢেউয়ের মতো, এবং কোনো ধরনের আমার নাই, আপনার কোনো ধরনের মিসম্যাচ না, একদম সেম টাইপ। এই সিগন্যালগুলোকে আমরা বলি পিরিয়ডিক সিগন্যাল, এবং এটা আমাদের আইডিয়াল সিগন্যাল। আমরা এটাকে বলি সাইনোসয়েডাল ওয়েভ বা সাইন ওয়েভ। তো এটা একটা সিগন্যালের আমাদের ফর্মুলা, এস টি, টি টাইম পর্যন্ত যাচ্ছে, এ সাইন 2 পাই এফ টি প্লাস ফাই, কেউ থিটা লেখে, যেখানে যেই বইতে যেমন লেখা থাকে। তো আমাদের এই সিগন্যালের তিনটা বেসিক কম্পোনেন্টস, একটা হলো তার অ্যামপ্লিটিউড, এফ হলো তার ফ্রিকোয়েন্সি, আর ফাই বা থিটা হলো তার ফেজ। এই তিনটা তার মেইন কম্পোনেন্ট। তাছাড়া আরেকটা কম্পোনেন্টস আছে যেটা আমাদের সেকেন্ডারি কম্পোনেন্টস, এটাকে আমরা বলি ল্যামডা, যেটা হলো তার ওয়েভলেন্থ। এরপর আমরা যদি বলি ডিজিটাল সিগন্যাল, তাহলে ডিজিটাল সিগন্যাল দেখতে এরকম, রাইট? তো কেন এরকম, এখন যদি আমি কোশ্চেন করি, তাহলে আগের সিগন্যালটা কি? সবাই বলবে স্যার আগের সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল আমরা কি দেখে বুঝবো? অ্যানালগ সিগন্যালটা হলো যে একটা সিগন্যালের প্রত্যেকটা কম্পোনেন্টস এর ভ্যালু আমার কাউন্ট করতে হয়, মানে কন্টিনিউয়াস ভ্যালু নিয়ে হলো আমাদের অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল হলো সাম ডিসক্রিট ভ্যালু, যেমন এইটা একটা ভ্যালু, এইটা একটা ভ্যালু, এইটা একটা ভ্যালু, এরকম হতে পারতো সিগন্যালটা, এরকম হতে পারতো, এরকম হতে পারতো। তাহলে এইটা একটা ভ্যালু, 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 রাইট? তো এইগুলো কি ডিসক্রিট, একদম ডিসক্রিট ভ্যালু, কোনো কন্টিনিউয়াস ভ্যালু না। তো এইগুলোকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে? এবং ডিজিটাল সিগন্যালের পিরিয়ড হলো টি ইজ ইকুয়াল টু 1/f। এটা ডিজিটাল সিগন্যাল না, সব সিগন্যালেরই হলো ফর্মুলা।
যে তার পিরিয়ড আমাদের ইসের সাথে ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কিত, অথবা বলতে পারি f ইজ ইকাল টু 1/t। আমরা f পাইলে এটাকে পিরিয়ড পেতে পারি, পিরিয়ডকে আমরা যদি 1 ইনভার্স করি তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পাবো। তো আরেকটা যেটা বললাম যে আমাদের ইম্পর্টেন্ট একটা প্যারামিটার ল্যামডা, বা আমরা এটাকে বলি ওয়েভলেন্থ। এইটা হলো c ডিভাইডেড বাই f। c মানে হলো আমাদের সিগন্যালের স্পিড, এটা স্পিড অফ লাইট, তার ভেলোসিটি আমরা জানি c is equal to 3 into 10 to the power 5 kilometer per second বা 3 into 10 to the power 8 meter per second, আর f is known as the frequency। তো আমরা যদি সিগন্যাল কনসেপ্ট জানি, তো সিগন্যাল কনসেপ্টে আমরা জানি যে আমাদের দুটো ডোমেইনে ভাগ করা যায় আমাদের সিগন্যালকে, একটাকে বলে টাইম ডোমেইন, একটাকে বলে ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো এই ডোমেইনগুলোর সুবিধাটা কি? ডোমেইনগুলো দিয়ে আমাদের সিগন্যালের যে কম্পোনেন্টসগুলো এগুলোকে খুব সহজে আমরা বের করতে পারি। আর এই ধরনের ডোমেইনগুলোর জন্য সাইনোসয়েডাল ওয়েভ হলো আইডিয়াল। এখন কেন এটা আইডিয়াল? কারণ এটা অ্যানালাইজ করাটা খুব সহজ এবং সেটা সিম্পল ম্যাথমেটিক ফর্মুলেশনে ফেলানো যায়। তো আমরা তো এই ফর্মুলাটা আগেই দেখেছি, আর এটা ফুরিয়ার অ্যানালাইসিস অলরেডি আমরা জানি যে ফুরিয়ার অ্যানালাইসিস করে আমরা টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইন অথবা ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইনে আমরা সিগন্যালকে ট্রান্সফর্ম করতে পারি। তো অলরেডি এগুলো আপনারা শিখেছেন। তো আমরা যে জিনিসটা আসলে দরকার সেটা আমরা একটু জানি যে এই হলো আমাদের সিগন্যালের প্লটিং। তো এটা একটা সিগন্যাল, এটাও একটা সিগন্যাল। দেখেন দুইটা সিগন্যালের কিন্তু কম্পোনেন্টস ডিফারেন্ট। কে বলতে পারবে কোনটা বেশি সিগন্যাল ফ্রিকোয়েন্সি? সো এইটা হলো কম ফ্রিকোয়েন্সির সিগন্যাল, আর এটা যত বেশি কনজেস্টেড হবে তার মানে তার ফ্রিকোয়েন্সি তত বেশি। তো এই যে দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আমাদের, এই যে রিপ্রেজেন্টেশন, দিস রিপ্রেজেন্টেশন নোন অ্যাজ টাইম ডোমেইন। আর এই যে একটা রিপ্রেজেন্টেশন আছে, এই রিপ্রেজেন্টেশনটা কি? এটার নাম একটা ইম্পালস রেসপন্স বলে। যে যেমন আমরা যদি এই ফ্রিকোয়েন্সিটাকে যদি আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ধরি এফ, সাপোজ এই ফ্রিকোয়েন্সিটা যদি তার 3 গুণ বড় হয়, আমরা জানি ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার তত কনজেস্টেড হবে, তার অ্যামপ্লিটিউড তত কম হবে। তো আমরা যদি এই ইম্পালস রেসপন্স দেখতে চাই, তার মানে এই ফ্রিকোয়েন্সির আমার অ্যামপ্লিটিউড লেভেল দিস ওয়ান, এই ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড লেভেল দিস ওয়ান। এই রিপ্রেজেন্টেশনটা কি বলে? ফ্রিকোয়েন্সি ডোমেইন। অবভিয়াসলি আমাদের ওয়াই অ্যাক্সিসে অ্যামপ্লিটিউড হবে এবং টাইম ডোমেইনে অবভিয়াসলি আমাদের এখানেও অ্যামপ্লিটিউড হবে। টাইম ডোমেইনের এইখানে হবে হলো টাইম, whereas আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনের এখানে হবে ফ্রিকোয়েন্সি। তো এই দুটো সিগন্যালকে যদি আমি একত্র করি, আপনারা জানেন যে আলাদা আলাদা করে সিগন্যাল কিন্তু আমরা পাঠাই না, আমরা একসাথে অনেকগুলো সিগন্যাল পাঠাই। তখন তার নামটা কি হয়? কারো মনে আছে? তখন সেই সিগন্যালটার নাম হয় কম্পোজিট সিগন্যাল, এবং এটা দেখতে অলমোস্ট আমাদের ডিজিটাল সিগন্যাল যেরকম রেক্ট্যাঙ্গেল সেরকম দেখায়, তাই না? তো এই ধরনের সিগন্যাল যদি হয়, এই দুটো সিগন্যালকে যদি আমি ইম্পোজ করি, তাইলে এইটা তার অ্যামপ্লিটিউড, এই যে এইটার জন্য এখানে একটা রিপল হবে, এইটাকে বলা হচ্ছে একটা কম্পোজিট সিগন্যাল। তার ভিতরে দুটো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। তো একটা কম্পোজিট সিগন্যালের ইকুয়েশন হলো এটা a into 4 by pi তারপর sin 2 pi ft divided by k। তো এইটা আমাদের যদি দুটো সিগন্যাল হয়, সেই দুটো সিগন্যালের কম্পোজিট সিগন্যাল হয়, তাহলে সাপোজ এটার ফ্রিকোয়েন্সি যদি f হয়, এটার ফ্রিকোয়েন্সি যদি 3f হয়, তাহলে তার ফর্মুলাটা হবে 4 by pi sin 2 pi ft প্লাস 1/3। 1/3 কেন? কারণ হলো যেহেতু তার অ্যামপ্লিটিউড তার 3 ভাগের 1 ভাগ, এবং 2 পাই এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট 3ft। বা এটাকে এভাবে, এই এটাকে যদি আমি কমন না নেই, তাহলে এখানে লেখা যায় যে
4 by pi sin a 2 pi ft plus a by 3 sin 2 pi 3 ft। সো তার যদি আমি এখন ইম্পালস রেসপন্স আঁকি তাহলে ইম্পালস রেসপন্স দেখতে হবে এরকম। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন এটা আমাদের টাইম ডোমেইনের সিগন্যাল আর এটা ফ্রিকোয়েন্সি ডোমেইন। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে আমাদের সিগন্যালের সে ফর এক্সাম্পল যে তিনটা কম্পোনেন্টস f, 3f, 5f, তাহলে তার ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে এরকম। এখানে চারটা দেখানো হয়েছে f, 3f, 5f এবং 7f। তো এরকম পরীক্ষাতে একটা এরকম সিগন্যালের কম্পোনেন্ট দিয়ে দিতে পারি যে f, 3f, 5f আছে, তো এই সিগন্যালের একটা কম্পোজিট সিগন্যালের ইকুয়েশন আঁকো বা লেখো। তাহলে এই যে এইভাবে কম্পোজিট সিগন্যালের ইকুয়েশনটা আপনাদের লিখতে হবে, ঠিক আছে। আর যদি বলি এখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে তোমরা এটাকে রিপ্রেজেন্ট করো, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইন এইটা। আর টাইম ডোমেইন যদি বলি এটা টাইম ডোমেইন। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এরপরে এই সিগন্যালের সাথে আরেকটা জিনিস খুব সম্পর্কিত, সেটার নাম হলো ব্যান্ডউইথ। আমরা জানি যে একটা সিগন্যাল তার ব্যান্ডউইথ যতখানি হবে ততখানি পরিমাণ আমাদের সিগন্যালের কম্পোনেন্টস তার ভিতর থেকে পাস হবে। তো এখন এই ব্যান্ডউইথের সাথে কিছু টার্মস আছে, টার্মসগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। তার মধ্যে একটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এফ, যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। দেখেন কম্পোজিট সিগন্যালে আমরা কি করলাম, কম্পোজিট সিগন্যালে কিন্তু আমরা এফ, 3f, 5f করেছি, এরকম করি নাই এফ, জি, এইচ এরকম। হ্যাঁ, একটা ইন্টিজার মাল্টিপ্লায়ার হিসেবে আমরা ইউজ করছি। কেন ইউজ করছি? যাতে এই এফ কে যদি আমি বের করতে পারি তাহলে এটাকে খুব সহজে এই কম্পোনেন্টসগুলোকে আমরা বের করে ফেলতে পারবো। এই কারণে এই এফ টাকে আমরা বলি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। যে আমাদের ইন্টিজার মাল্টিপল হবে একটা ফ্রিকোয়েন্সির, সেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ব্যান্ডউইথের তিনটা জিনিস, তিন ধরনের আমাদের কনসেপ্ট আছে। একটাকে বলে স্পেকট্রাম। স্পেকট্রাম হলো ফুল ফ্রিকোয়েন্সি রেঞ্জ একটা সিগন্যালের কম্পোনেন্টস, তার ফুল ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আর অ্যাবসোলুট ব্যান্ডউইথ কাকে বলতেছি? অ্যাবসোলুট ব্যান্ডউইথ বলতেছি যে সেই সিগন্যাল, যেই সিগন্যালটা আমাদের স্পেকট্রামের ভিতরে আছে ওইটার আমাদের উইথ মানে হলো তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। এখন এখানে বোঝানো হয়েছে, যেমন আমাদের যদি বলি যে আমাদের একটা সিগন্যাল আছে এফ থেকে, এইটা ধরেন আপনার 15f, 15f, তাহলে আমি বললাম যে f is equal to 100 কিলোহার্টজ। ওকে, f is equal to 100 কিলোহার্টজ। তাইলে এই সিগন্যালটা এখানে দেখানো হয়েছে যে f মানে 100, তাহলে এই যে 0 থেকে 99 হার্টজ, এইটা তো 8 কিলোহার্টজ, এখানে তো কিছু নাই। তো স্পেকট্রাম যদি আমি বলি তাহলে স্পেকট্রামটা হবে পুরোটা। এটা যদি 15 হয়, এই যে এটা যদি 15 হয় তাইলে 1500 কিলোহার্টজ হবে হলো স্পেকট্রাম, যেটা 1500 কিলোহার্টজ অথবা 1.5 গিগাহার্টজ, সরি মেগাহার্টজ একটা স্পেকট্রাম। আর যদি বলি অ্যাবসোলুট ব্যান্ডউইথ কত, তাহলে অ্যাবসোলুট ব্যান্ডউইথ আমার হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, তার মানে 1500 কিলোহার্টজ মাইনাস 100 হার্টজ, 100 কিলোহার্টজ, তার মানে 1400 কিলোহার্টজ আমাদের অ্যাবসোলুট ব্যান্ডউইথ। এখন যদি এরকম একটা এক্সাম্পল থাকে যে তোমার ফ্রিকোয়েন্সি এই সেই এরকম ব্যাপার, তার ভিতরে এই এফ থেকে 3f এর ভিতরেই সমস্ত ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস গুলোই আসলে আছে, মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমার এনার্জি কন্টেন্ট এর ভিতরে আছে। তাহলে আমি যদি বলি এখন এফেক্টিভ ব্যান্ডউইথ কত, তাহলে এফেক্টিভ ব্যান্ডউইথ হবে 3f minus f, তার মানে 2f, which is equal to 200 কিলোহার্টজ। তার মানে আমার একটা 1500 কিলোহার্টজ আমাদের একটা সিগন্যাল, তার ভিতরে আসলে আমার অ্যাবসোলুট ব্যান্ডউইথটা কি, যেহেতু 100 কিলোহার্টজ আমার এইখানে নাই, তো
মানে 1500 মাইনাস 100, তার মানে এতটুকু হলো আমাদের অ্যাবসলিউট ব্যান্ডউইথ, এবং তার ভিতরে এই এতটুকু হলো আমাদের এফেক্টিভ ব্যান্ডউইথ। এখন এই এফেক্টিভ ব্যান্ডউইথের ব্যাপারটা আসলে শর্ত সাপেক্ষ। যদি এফেক্টিভ ব্যান্ডউইথের কোনো শর্ত থাকে তাহলে অ্যাবসলিউট ব্যান্ডউইথ আর এফেক্টিভ ব্যান্ডউইথ ডিফারেন্ট হবে, এখানে যেমন হয়েছে। আর যদি শর্ত না থাকে, এরকম যদি কোনো কিছু না থাকে যে এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টসের মধ্যেই এভরিথিং মানে লাইজ, এরকম যদি কোনো শর্ত না থাকে তাহলে আসলে অ্যাবসলিউট ব্যান্ডউইথ আর এফেক্টিভ ব্যান্ডউইথ সেম। যেমন আমি আরেকটা এক্সাম্পল, ছোট্ট একটা নর্মাল এক্সাম্পল, এটা তো আমাদের ক্লাসরুমের লেন্থ। আমাদের এখানে আমি ধরেন দাঁড়ানো, আপনারা এই জায়গা থেকে এইরকম করে চেয়ারগুলোতে বসছেন, ঠিক আছে? আপনারা যদি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস হন, তাহলে এই যে পুরো ক্লাসরুমের দৈর্ঘ্যটা, এটাকে বলি আমরা স্পেকট্রাম। আর এখান থেকে এতটুক জায়গার ভিতরে কিন্তু আপনারা নাই, আপনারা বসছেন এখান থেকে, তার মানে এখান থেকে এতটুক হলো অ্যাবসলিউট ব্যান্ডউইথ। আর ধরেন এই ক্লাসে আজকে এতটুকু স্টুডেন্ট আসছে, তার মানে এই জায়গা ফাঁকা, তার মানে আমার এতটুকুই আসলে অ্যাটেনশন দিতে হচ্ছে, তার মানে এতটুকু জায়গা হলো এফেক্টিভ ব্যান্ডউইথ। আশা করি বুঝছেন। সো আমাদের এই চ্যাপ্টার থেকে এই পেজ নাম্বার 21-এ কিছু অঙ্ক আছে, সেগুলো আপনারা একটু দেখবেন। এবং এখানে একটা রিলেশনশিপ দেখানো হয়েছে যে দ্য গ্রেটার ব্যান্ডউইথ দ্য হায়ার ইনফরমেশন ক্যারিং ক্যাপাসিটি, এটা আমরা অনেকে জানি। হ্যাঁ, তো এখান থেকে আসলে আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে ব্যান্ডউইথ আর ডেটা রেট। সো একটা জিনিস, ডেটা রেটের সাথে ব্যান্ডউইথের একটা সম্পর্ক আছে, তো তার সাথে আবার ফ্রিকোয়েন্সিরও কিন্তু একটা সম্পর্ক আছে। যদি আমাদের একটা ডিজিটাল সিগন্যাল হয়, তাহলে একটা ফ্রিকোয়েন্সি যদি একটা কম্পোনেন্টস ফুল হয়, তার মানে এই একটা ফ্রিকোয়েন্সি দুটো কম্পোনেন্টস আছে। এখানেও আমি একটা ডেটা রাখতে পারি, এখানেও একটা ডেটা রাখতে পারি, তার মানে একটা এফ এর ভিতরে আসলে আমি দুইটা ডাটা রাখতে পারি। ওকে, তাহলে আমাদের যদি ডেটা রেট জানতে চাই, তো সেক্ষেত্রে এফ সমান যদি 100 কিলোহার্জ হয় একটা ডিজিটাল সিগনালে, সরি আমি যেহেতু পেইন্টে লিখতেছি এটা খারাপ লেখা হচ্ছে, যেহেতু এ ফিজিক্যাল টু 100 কিলোহার্জ, যদি আমি বলি ডেটা রেট কত হবে, খুব সহজে ডেটা রেট যেহেতু দুটো কম্পোনেন্টস, তার মানে ডেটা রেট হবে তার 2 গুণ। তার মানে এখন আমি যদি বলি ডেটা রেট, এটাকে যদি আর দিয়ে বলি বা ডি দিয়ে বলি, হোয়াট এভার, তাহলে হলো 2 ইন্টু 100, এবং এটা অবভিয়াসলি কিলোহার্জ হবে না, ডেটা রেট কি দিয়ে প্রকাশ করে, কেবিপিএস। সো আমরা এটা খুব সহজে জানলাম যে আমাদের যদি একটা ডিজিটাল সিগন্যাল হয়, তার এটা অবশ্যই একটা পোলার সিগন্যাল। এটা মাল্টি লেভেল সিগন্যাল হলে তার ডেটা রেট আরো ডিফারেন্ট হবে, সেটা আমরা আস্তে আস্তে ডিসকাস করব। তো সেক্ষেত্রে নর্মাল একটা যদি পোলার সিগন্যাল হয়, তার দুটো ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস থাকে একটা একটা ফ্রিকোয়েন্সির ভিতরে, তাহলে তার ডেটা রেট হবে ডাবল অফ দ্য ফ্রিকোয়েন্সি, কারণ যেহেতু একটা কম্পোনেন্টসের মধ্যে দুটো ডেটা পাঠাতে পারতেছি। আর এটা যদি ইউনিপোলার হয়, এরকম হয়, তাহলে তো আসলে একটাই হবে। তো আমাদের ডিজিটাল সিগন্যালে আসলে আমরা পোলার ইউজ করি, এখানেও আমার একটা কম্পোনেন্টস থাকে, এখানেও একটা কম্পোনেন্টস থাকে। তো এইটার উপরে বেস করি আসলে আমাদের এখানে এই ক্যালকুলেশন গুলো দেওয়া আছে, এবং এই 3টা অঙ্ক আপনারা দেখবেন। তারপরে না বুঝলে আমরা তো লাইভ ক্লাসে ডিসকাস করব। তো মোটামুটি এইটাই ছিল আমাদের ফার্স্ট পার্ট। নেক্সট পার্টে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ।